যাদের নিয়ে আমরা গর্ব করি সেই বাঙালিদের মধ্যে অন্যতম সেরা পুরুষ নেতাজি সুভাষচন্দ্রের আবির্ভাব তিথিতে নেতাজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গত দুদিন ধরে দাপাদাপি দেখলাম, রাম মন্দির নিয়ে উন্মাদনা দেখলাম। আমি একটা রাম মন্দির নিয়ে কি হচ্ছে না হচ্ছে এটার জন্য গত দুদিন ধরে মোটামুটি কলকাতা এবং শহরতলিটা প্রায় চষে ফেলেছিলাম, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম উন্মাদনার খবরও আমাদের কাছে এসেছে। সেই রকমই বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে গত দুদিন ধরে রাম মন্দির নিয়ে কি হলো। আজ 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। আজ কি হতে চলেছে, আসুন চলে আসি সরাসরি আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো রাম মন্দির এবং তার ইম্প্যাক্ট কি পড়লো কলকাতা এবং শহরতলিতে, সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের। দেখুন, এই যে রাম মন্দির নিয়ে একটা বিরাট উন্মাদনার সৃষ্টি হয়েছিল সারা দেশে, হয়ে কলকাতাও তার ব্যতিক্রম নয়। আমরা বিশেষ করে আমার একটা ছোট টু হুইলার আছে, স্কুটার আছে, সেই স্কুটারে করে আমি মোটামুটি শহরতলির বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছি। কি দেখলাম, 21 তারিখ সন্ধ্যে থেকেই রাম মন্দির নিয়ে একটা উত্তেজনা তুঙ্গে। আর 21 তারিখ সকালে বিভিন্ন দশকর্মা দোকানে যারা অবাঙালি মানুষ তাদের ভিড় দেখলাম, কিছু বাঙালিও দেখেছি। অবাঙালি মানুষের ভিড় দেখলাম, তারা রাম পুজোর সামগ্রী কিনছেন। কিন্তু 21 তারিখ বা 22 তারিখ রাম পুজো ছিল না, রামনবমীতেই রামের পুজো হয় আমরা জানি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে 21 তারিখ থেকেই এই রাম পুজোর জিনিসপত্র কেনা, ছোট ছোট তেকোনা গেরুয়া রঙের পতাকা কেনা, এসবের একটা ধুম পড়ে গেছে দেখেছিলাম বিভিন্ন শহরতলির বিভিন্ন এলাকায়। গ্রামগঞ্জে কি হয়েছে বলতে পারবো না, আমি ঘুরিনি, কিন্তু কলকাতার আশেপাশে এইসবটা কিন্তু আমরা দেখেছি চোখে। এবার ঘটনা হচ্ছে যে কেন এই উন্মাদনা? উন্মাদনা হচ্ছে টেলিভিশনের কারণে। টেলিভিশন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, অন্তত যারা একটু পড়াশুনোর দিক থেকে, শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই রাম মন্দিরের উদ্বোধনী হচ্ছে রাম পুজোর আদর্শ দিন। এরকমটা আমরা দেখেছি এরকমটা আমরা স্বচক্ষে দেখেছি যে দলে দলে অবাঙালি মহিলা পুরুষ তারা বিভিন্ন জায়গা থেকে রাম পুজোর জিনিসপত্র সংগ্রহ করছে। ভালো কথা, করতেই পারেন। এখানে কিন্তু বিজেপির একটা বড় সাফল্য। তারা মিডিয়াকে কবজা করে হোক, বড় বড় মোটা মোটা খাম দিয়ে হোক, মিডিয়াকে দিয়ে এটা ভারতের অন্তত যারা কম শিক্ষিত মানুষ তাদের এটা বোঝাতে সক্ষম হয়েছে যে 22শে জানুয়ারি রাম পুজোর আদর্শ দিন, রামনবমী নয়। এটা বিজেপির একটা বড় সাফল্য। তার ছাড়াও আমরা যেটা দেখলাম, যেটা আমি দেখেছি 21 তারিখ রাত্রিবেলা, মানে বেশ কিছু উচ্ছৃঙ্খল ছেলে মোটর সাইকেলে করে ওই গেরুয়া পতাকা লাগিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে রাস্তা চষে বেড়াচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এটা আমরা সচক্ষে দেখেছি। এবং শুধু আমি দেখিনি, আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন, আমাদের যারা দর্শক আছেন, তাদের মধ্যে অনেকেই ফোন করে এই ব্যাপারটা জানিয়েছেন যে এইরকম মোটর সাইকেলের দাপাদাপি চলছে। তাছাড়াও যেটা দেখেছি বিভিন্ন জায়গায় যেটা দেখলাম সেটা হচ্ছে যে রামের পতাকা, জয় শ্রীরাম লেখা পতাকা বিভিন্ন অটো টোটোর মাথায় পথ করে উঠছে। অর্থাৎ পশ্চিমবাংলাকে বৈদিকীকরণ হয়ে যাচ্ছে? একেবারেই না। আমি বহু অটোওয়ালা টোটোওয়ালা এদের সাথে কথা বলে দেখেছি, তাদেরকে পয়সা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে পয়সা দেওয়া হয়েছে। যারা আমাকে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি। সেই কল বা সেই কথাবার্তার রেকর্ডিং আমি আপনাদেরকে তুলে দিতে পারবো। তাদেরকে পয়সা দেওয়া হয়েছে। টোটো পিছু আমি যে খবর পেয়েছি, কোথাও 200 টাকা দেওয়া হয়েছে, কোথাও 500 টাকাও দেওয়া হয়েছে, শুধু পতাকাটা লাগানোর জন্য। তো এইভাবে একটা মার্কেটিং এর চেষ্টা হচ্ছে, লোকের মনে ধরিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পশ্চিমবাংলাটা গেরুয়া হয়ে গেছে, যেহেতু টোটো অটো মোটর সাইকেলে এই পতাকা ঝুলছে। মোটর সাইকেল ওয়ালাদের সাথে কথা হয়নি, টোটো অটোওয়ালাদের সাথে কথা হয়েছে। কলকাতার বিভিন্ন শহরতলির অঞ্চলে
টোটো অটোওয়ালাদের পয়সা দিয়েছে, সে ছেলেরা পয়সা পেয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা দিয়ে কি পশ্চিমবাংলা গেরুয়া হয়ে যাবে? এক কথায় উত্তর হচ্ছে না। আমি বহু টোটোওয়ালা অটোওয়ালার সাথে কথা বলেছি, তারা পরিষ্কার বলছেন ভোট দেবো কেন, ভোটের জন্য তো দেয়নি, এটা তো রাম পুজোর জন্য। তাই এখানে ভোটের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বিজেপির দাদারা এসেছিলেন, তারা পয়সা দিয়েছেন, পতাকা দিয়েছেন লাগানোর জন্য, কিন্তু ভোটের সাথে তো এর কোনো সম্পর্ক নেই। বাস্তবিক অর্থেই তাই, ভোটের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? কারণ পশ্চিমবাংলার মানুষ কিন্তু অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। এটা একটা গেল। তার আগে এই 22 তারিখ, 20 তারিখের আগে, 21 তারিখের আগে, 2-1 দিন আগে, তো আমি নিয়মিত বাজার যাই, আপনাদের মতোই সকালবেলা বাজারের ব্যাগ হাতে বাজারে যাই। সেখানে গিয়ে দেখলাম, এটা আমি বলছি দিন 7 আগের ঘটনা, একদল লোক, একদল লোক মানে 4-5 জন লোক, তারা মানে স্লোগান দিচ্ছে নিরামিষাশী হও, ভেজিটেরিয়ান বানো, এই স্লোগান দিতে দিতে তারা গেছে। যদিও তাদের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়নি, কিন্তু 22 তারিখ অর্থাৎ গতকাল বাজারে গিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। কি ঘটনার সাক্ষী হলাম সেটা বলবো আপনাদের ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। অভিজ্ঞতার কথাটা বলছি একটু পরে। তার আগে বলি আমি 22 তারিখে সারাদিন কি দেখলাম। 22 তারিখে সকালবেলাটায় আমি একটু দেখেছিলাম যে এই গেরুয়া পতাকাধারীদের মিছিল, মানে তারা কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু গেরুয়া পতাকা নিয়ে বিশেষ করে অবাঙালি প্রধান এলাকাগুলোতে গেরুয়া পতাকায় 6 লাফ, মানে 6 লাফ মানে প্রতি বাড়িতে বাড়িতে তারা গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়ে গেছে। কারা এত টাকা খরচা করলো কি করলো আমরা জানি না, কিন্তু কেউ না কেউ ঝুলিয়ে দিয়ে গেছে, সেটা সকাল থেকেই লক্ষ্য করেছি। তারপরে দুপুর গড়াতেই এই শহরতলির বিভিন্ন অংশে শুরু হয়েছিল সংহতি মিছিল। সংহতি মিছিল মানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান করেছিলেন সর্বধর্ম সমন্বয় করে একটা সংহতি মিছিলের জন্য। আমি দেখলাম সব জায়গাতেই সংহতি মিছিল হয়েছে এবং সেটা বেশ ভালো মিছিল হয়েছে সব জায়গায়। গেরুয়া মিছিলের তুলনায় অন্তত তৃণমূলের মিছিলে লোকজন অনেক 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 বেশি ছিল। এটা তো গেল এক। এইবার রাম মন্দির উদ্বোধন হচ্ছে। আমিও আপনাদের মতন টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলাম। নরেন্দ্র মোদীর কারসাজি দেখলাম। হ্যাঁ, কারসাজি, আমি কারসাজি দেখলাম। প্রচারের আলো পুরোটা তিনি কিভাবে টেনে নিতে হয়, ক্যামেরার ফোকাস কিভাবে তার দিকে থাকবে, এটা তার থেকে ভালো অমিতাভ বচ্চনও জানেন না, শাহরুখ খানও জানেন না, আমির খানও জানেন না, অক্ষয় কুমারও জানেন না। এটা তিনি খুব ভালো জানেন। তাই ক্যামেরা অ্যাট্রাক্ট করার জন্য যা যা করণীয় তিনি করেছেন, খুব ভালো কথা, সেটা নিয়েও আপত্তি নেই। কিন্তু তার এই প্রয়াসটা মাঠে মারা গেল বেলা গড়াতেই। টেলিভিশন পর্দাতেই যেটা দেখতে পেয়েছি পরে আর কি, পরবর্তীকালে ফিরে এসে দেখেছি যে প্রচারের আলোটা অন্তত পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শুষে নিয়ে গেলেন। কিভাবে? তিনি মাথায় প্রথম কথা হেলমেট পরে স্কুটারে উঠলেন, এটা একটা খবরের কেন্দ্রবিন্দু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে যাচ্ছেন। শুধু তাই না, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সব জায়গায় তিনি গিয়ে একবার ছুঁয়ে এলেন। অর্থাৎ সমস্ত ধর্মকে তিনি সম্মান জানিয়ে তারপর সংহতি মিছিল শুরু করলেন। এতে কি হলো, পুরো মিডিয়া অ্যাটেনশনটা চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, রাম মন্দিরের ওপর থেকে ফোকাসটা সরে গেল, অন্তত পশ্চিমবাংলা এটা বলছি। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক ঢিলে দুখানা পাখি মারলেন। এক তো তিনি বার্তা দিলেন তিনি সব ধর্মের সাথেই আছেন, আর একটা নরেন্দ্র মোদী কেন্দ্রিক যে প্রচার শুরু হয়েছিল গত 15 দিন ধরে, সেই প্রচারটায় এই একদম মোক্ষম দিনে এসে মার খেয়ে গেল মমতা ব্যানার্জির একটা চালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন, ঝাঁঝালো বক্তব্য রাখলেন, পুরো মিডিয়া অ্যাটেনশনটা চলে গেল তৃণমূলের দিকে। ফলে কি হলো? ফলে পশ্চিমবাংলায় অন্তত এই রাম দিবসের প্রচার, না রাম দিবস না, রাম জন্মভূমি বা রাম মন্দিরের উদ্বোধনের প্রচারটা কিন্তু মার খেয়ে গেল। এখানে খানিকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি। এবার আসবো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমার সাথে কি হয়েছিল? আমার সাথে যেটা হয়েছিল সেটা শুনলে আপনারা একটু মজাই পাবেন। মজা পাবেন এই কারণে বলছি যে আমি যথারীতি সকালবেলা বাজারে যাই ব্যাগ হাতে। বাজারে গিয়েছি, খুব ইচ্ছে ছিল যে গতকাল তেলাপিয়া মাছের একটু ঝাল খাবো। গিন্নি বলেছিলেন তেলাপিয়া মাছ আনতে। তো আমি যথারীতি বাজারে গিয়ে জ্যান্ত তেলাপিয়া খুঁজতে গেছি। তো যখন বাজারে ঢুকছি, সেই বাজারের দরজা গেটের সামনে দুজন দেখলাম
একটা গেরুয়া রঙের টি শার্ট পরা, তাতে হিন্দিতে জয় শ্রীরাম লেখা, আর কাঁধে তাদের ওই 3 কোনা ঝান্ডা। কোনো রাজনৈতিক দলের লোক নন তারা। তারা খুব বিনয়ের সাথে, সেই ছেলে দুটি অত্যন্ত বিনয়ের সাথে মার্জিত ভাবে বলল যে দাदा आज थोड़ा आमिष खाना छोड़ दीजिए, आज राम जन्मभूमि का उद्घाटन है, छोड़ दीजिए। তো বাজারে তো শুধু মাছ পাওয়া যায় না, আনাজপাতিও পাওয়া যায়। আমি তাদেরকে কিছু না বলে বাজারে ঢুকলাম। আমার মতো সবাইকেই তারা রিকোয়েস্ট করছে, যারাই বাজারে ঢুকছে তাদেরকেই বলছে। এবার আমি প্রথমে আনাজ টানাজগুলো কিনলাম, কিনে আমি মাছের বাজারের দিকে ঢুকছি, যেখানে মাছ মাংস বসে সেদিকটায় ঢুকছি। তো হঠাৎ দেখলাম 4 জন ছেলের কাঁধে ওই লাগানো 3 কোনা ঝান্ডা। 3 কোনা ঝান্ডা নিয়ে তারা একটা মাছের দোকানের সামনে একটু উত্তেজিত ভাবে কারোর সাথে কথা বলছে। তো আমি যথারীতি আমার যার কাছ থেকে মাছ নেওয়ার কথা তার কাছে আর গেলাম না, জটলা দেখে এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ে দেখি এক মাছওয়ালার দোকানের সামনে জটলা একটু উচ্চস্বরে কথা হচ্ছে। যারা ঝান্ডা নিয়ে আছে তারা হিন্দিতে কথা বলছে, যারা বাজারের ব্যাগ হাতে তাদের বেশিরভাগই বাংলাতেই কথা বলছে। তো আমি সেই মাছওয়ালাকে জিজ্ঞাসা করলাম, নেই তেলাপিয়া মাছ? বললো না, ভালো কাতলা আছে, নিয়ে যান। কত করে কেজি? সে বললো কাটা কেজি দেবো 450 করে। তো আমি তাকে একটু চেঁচিয়েই বললাম, তাহলে আমাকে পেটি আর গাদা মিলিয়ে আমাকে 500 গ্রাম দিয়ে দিন। তো তখন একটি ছেলে রে রে করে এলো, কি বললো, আপকো মানা কিয়া না, আজ মাছ মচ্ছি নেই খানা হয়। তা আমি বললাম, ভাই একটু গলা নামিয়ে কথা বলো, কি হয়েছে? সে অনর্গল বলে গেল, জানেন না আজকে রাম জন্মভূমির উদ্বোধন, আপনি আজকে মাছ খাচ্ছেন। তো আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন এইসব কথায় আমার খুব একটা এফেক্ট হয় না। আমি বললাম, দেখো ভাই, আমরা তো বাঙালি মানুষ, ডাল ভাত মাছের ঝোল খেয়ে ছোট থেকে বড় হয়েছি, এক টুকরো ছোট মাছ না হলে আমাদের চলে না, মাছ তো আমি কিনবই। তো এই বলাতে একটি ছেলে, তার একগাল দাড়ি, মাথায় তিলক, কাঁধে ঝান্ডা, বুকে গেরুয়া টি শার্টের উপর জয় শ্রীরাম লেখা, তার উপর একটা কালো রঙের জ্যাকেট পরা, এইসব পরে সে একটু আমাকে বুকে ধাক্কা দিল। ধাক্কা দিতেই আমি তার জামা মানে জ্যাকেটের কলারটা চেপে ধরলাম। আমি যেই চেপে ধরলাম, সঙ্গে সঙ্গে কিন্তু যত লোক মাছ বাজারে ছিল তারা হৈ হৈ করে ছুটে আসলো, এবং ছুটে এসে সেই আমার কলারে হাত দেওয়া ছেলেটি, যিনি আমার বুকে ধাক্কা মেরেছিলেন, তাদেরকে রীতিমতো ধাক্কা ধাক্কি করতে করতে, একদম লিটারালি ধাক্কা মারতে মারতে তাদের মাছ বাজার থেকে বার করে দিলেন। আমার একটা উপলব্ধি হলো, জানেন, আমি যতক্ষণ না ওখানে গিয়ে চেঁচামেচি করেছি ততক্ষণ সবাই কিন্তু নিশ্চিন্তে নির্লিপ্ত ভাবে তারা বাজার করছে। যখন রিকোয়েস্ট করছে বা কড়া সুরে বলছে আজকে মাছ নেওয়া যাবে না, মানুষ ফিরে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আমি প্রতিবাদটা করলাম, বিশ্বাস করুন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, প্রায় 100 কি বেশি হবে যারা বাজারে ছিল, প্রত্যেকটা মানুষ এসে আমার পাশে দাঁড়ালেন, প্রত্যেকটা মানুষ। একটা উপলব্ধি হলো যে কাউকে না কাউকে গলার আওয়াজটা প্রথম তুলতে হয়, তাহলে দেখবেন মানুষ আপনার পাশে থাকবে, কারণ আপনি অন্যায় করছেন না। কারণ আপনাদেরকে একটা কথা বলি, এই যে মাছ খাওয়া, মাংস খাওয়া, এটা তো আমাদের ধমনীতে। আমরা কালী পুজোয় মাংস খাই, মাংস মানে খাওয়াই মা কালীকে, এটাই তো আমাদের হিন্দুত্বের মানে শাক্ত ধর্মের একটা রীতি, বলি দেওয়া। পশু বলি তো আছে, যদিও এটা হওয়া উচিত না, তবুও পশু বলি দিয়ে সেই মাংস আমরা তো খাই। আর কোথাকার কোন হিন্দিভাষী তারা এসে আমাদেরকে শেখাবে আমরা কি খাবো না খাবো, আর তাদের কথা আমাদের মেনে নিতে হবে। আমি দেখলাম প্রতিবাদ করার আগে পর্যন্ত সব মানুষ নির্লিপ্ত ছিলেন, তারা বিরক্ত ছিলেন, কিন্তু তারা কেউ কোনো প্রতিবাদ করছিলেন না। যেই মুহূর্তে আমি প্রতিবাদ করলাম, প্রায় 150 থেকে 200 মানুষ যারা বাজারে এদিক ওদিক ইতস্তত ঘুরছিলেন, তারা ওই গন্ডগোল থেকে ছুটে এলেন এবং লিটারালি গলা ধাক্কা দিতে দিতে তাদের মাছ বাজার থেকে বার করে দিলেন। অর্থাৎ বাঙালি এক কাঠা হলে অনেক কিছু পারে, কিন্তু আওয়াজ একজনকেই তুলতে হয়। সেই মানুষটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আমরা গলার আওয়াজ তুলতে পারি। দেখবেন আপনি যখন আপনার কাজে ঠিক থাকবেন, আপনার নীতিতে ঠিক থাকবেন, আপনার ন্যায় ঠিক থাকবে, তখন আপনি পাশে অসংখ্য লোক পাবেন। কিন্তু আপনি অন্যায় কাজে দেখবেন কাউকে পাবেন না, ঠিক যেভাবে ছেলেগুলো অন্যায় কাজ করতে এসে পায়নি। আমি কি খাবো না খাবো এটা আমার একদম ব্যক্তিগত রুচি। হ্যাঁ, আজকে আমি নিরামিষ খেতেও পারতাম, কোনো অসুবিধে ছিল না, কিন্তু যেহেতু আমাকে বাধা দেওয়া হয়েছে আমি জোর করে মাছটা নিলাম, এবং নেওয়ার ফলে আমি জানি গন্ডগোল হবে। গন্ডগোলটা হলো, এবং গন্ডগোলটা হলো বলেই কিন্তু বাজারের মানুষ সব ধেয়ে এলো, ঘাড় ধাক্কা দিতে দিতে ছেলেগুলোকে তাড়িয়ে দিল। তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো বাঙালি পারে, বাঙালি প্রতিবাদ করলে বাঙালির পাশে বাঙালিকে পাওয়া যায়। এই রকম মানে অজস্র উদাহরণ কিন্তু আপনাদের দিতে পারি।
অজস্র। বিশেষ করে যেখানে বাঙালি অপমানিত হয়, যেখানে বাঙালিকে অসম্মানিত করা হয়, আমি তো সামনে গিয়ে দাঁড়াই, কারণ আমি বাঙালি জাতির একজন মানুষ, একজন বাঙালি জাতির একটা অঙ্গ। আমি আমার জাতির অপমান সহ্য করব না, সে যেই হোক, যে রাজনৈতিক দলেরই হোক, সেই অপমান সহ্য করা যাবে না। যদি সহ্য করেন জাতির অপমান, কালকে আপনার ছেলে মেয়ে অপমানিত হবে, তারপরের দিন আপনার পরবর্তী প্রজন্ম অপমানিত হবে। এই কোণ ঠাসা হতে হতে বাঙালি কিন্তু ঘরে ঢুকে যাবে। আর তারপরে এই অবাঙালিরা যারা নিরামিষ খেতে বলে, তারাই আপনাদের উপর রাজত্ব করবে। যেখানে যেখানে নিরামিষাসীরা এই রাজত্ব করেছে, সেখানে সেখানে বাঙালি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। কিন্তু একদিন প্রতিবাদ করে দেখুন, 1000 লোক পাবেন। একদিন প্রতিবাদ করে দেখুন, রুখে দাঁড়ান একদিন, দেখুন লেজ গুটিয়ে পালাবে হনুমানের দল। কথা দিচ্ছি আপনাদেরকে। এই অভিজ্ঞতাটা আমি শেয়ার না করে পারলাম না। আজকে অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছেও নেই। নেতাজির জন্মোৎসব আমাদের প্রাণের পুরুষ, আমাদের বীর পুরুষ, আমাদের একমাত্র বাঙালি আইকন বলতে যাকে আমরা বুঝি বিপ্লবী হিসাবে। আমাদের তো প্রচুর বিপ্লবী আমরা উপহার দিয়েছি এই বাংলা থেকে, বাংলাদেশ থেকে, কিন্তু নেতাজি আমাদের সবার আইকন। সেই নেতাজিকে প্রণাম জানাতে গিয়ে আজকে আমরা রাজনৈতিক আলোচনা করলাম না, শুধু 21 তারিখ এবং 22 তারিখের অভিজ্ঞতাটা বললাম। আর আজকে কি হবে সেটা আপনারা জানেন। পশ্চিমবাংলার রাম মন্দির নিয়ে উদ্বেলিত নয়, কোনো রকম উত্তেজনা নেই, কিন্তু নেতাজির জন্মোৎসব আজ সব পাড়ায় পাড়ায় পালিত হচ্ছে। তফাৎটা এখানে, বাঙালির শিরদাঁড়া আজও কিন্তু সোজা আছে। যদি আপনি রুখে দাঁড়াতে জানেন, আপনার সাফল্য অনিবার্য। দেখা হবে আজ রাত 9টায় এনকে বাংলায় লাইভ অনুষ্ঠানে, কিন্তু ফোন কল নিতে পারবো না। লাইভ অনুষ্ঠানে আপনারা থাকবেন। আমরা আজকে সারাদিনের ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।